প্রাচীনকালে কিন্তু নারী জাতির অধিকার বা নারী জাতির চাওয়া পাওয়াকে কোনো গুরুত্ব দেওয়া হয়। সমগ্র শ্রেণীর মানুষকে, উঁচু নিচু ধনী দরিদ্র সমস্ত শ্রেণীর মানুষকে নিয়ে যে ইতিহাস চর্চা শুরু হয়েছে সেটাই হচ্ছে নতুন সামাজিক ইতিহাস। কিন্তু নতুন সামাজিক ইতিহাসে সেটাই তুলে ধরা হয়েছে, সমাজের নিচু শ্রেণীর মানুষের দুঃখ দুর্দশার কথা কিন্তু তারা তুলে ধরেছে। আদিম যুগের মানুষ প্রথম অবস্থায় কি ছিল? খাদ্য সংগ্রহ। খাদ্য সংগ্রহের জন্য তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাযাবরের মতো জীবনযাপন পালন করে। আজকে আমাদের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। তো ক্লাসটা শুরু করার আগে আমি তোমাদের কিছু বেসিক জিনিস তোমাদের বলে রাখি, যেটা আমাদের না জানলে না বললে সেটা ইতিহাস পড়াটা অসম্পূর্ণ থেকে যাবে। যেটা আমাদের জানা অত্যন্ত জরুরি, তোমরা আগেও পড়েছো বা জেনেছো, তা সত্ত্বেও আমি তোমাদের কিছু বেসিক জিনিস আমি তোমাদের বলে রাখি, ঠিক আছে? তো কি কি জিনিস আমরা জানবো? প্রথমে বেসিক জিনিস, যে ইতিহাস কথাটি কোথা থেকে এসছে, ইতিহাসের জনককে, ইতিহাস কাকে বলে, এই কিছু জিনিস আমরা বেসিক জিনিস আমরা জানি। চলো প্রথমে আমি বলবো যে ইতিহাস শব্দটি কোথা থেকে এসছে। প্রথম কোশ্চেন আমি বলবো, ইতিহাস কথাটি কোথা থেকে এসছে? ইতিহাস কথাটি কোথা থেকে এসছে? কোথা থেকে এসেছে? ইতিহাস কথাটি কোথা থেকে এসেছে তোমরা কেউ জানো কি? তোমরা কেউ জানো যে ইতিহাস কোন শব্দ থেকে এসেছে? যদি জানো একটু বলো দেখি। যদি জানো তাহলে একটু বলো, ইতিহাস কথাটি কোথা থেকে এসেছে? ইতিহাস কথাটি কোথা থেকে এসেছে? সংস্কৃত শব্দ থেকে ইতিহাস কথাটি এসেছে। সংস্কৃত শব্দ থেকে ইতিহাস কথাটি এসেছে। ইতিহাস কথাটি এসেছে। সংস্কৃত শব্দ থেকে ইতিহাস কথাটি এসেছে। এবার পরের কোশ্চেন যদি আমি বলি যে ইতিহাস শব্দটির অর্থ কি? ইতিহাস, এগুলো বেসিক জিনিস আমাদের জানা অত্যন্ত জরুরি। যেহেতু আমি ইতিহাস পড়াচ্ছি বা ইতিহাস পড়ছি, তাহলে ইতিহাস সম্পর্কে এটুকু জানা অন্তত পক্ষে জানা আমাদের দরকার। ইতিহাস কথাটির অর্থ কি? ইতিহাস কথাটির অর্থ কি? দেখো, ইতিহাস কথাটাকে যদি আমি সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি হবে? যদি আমি সন্ধি বিচ্ছেদ করি ইতিহাস কথাটা, তাহলে কি হবে? ইতিহ যোগ আস। ইতিহ যোগ আস। ইতিহ যোগ আস। যদি ইতিহাস কথাটির আমি সন্ধি বিচ্ছেদ করি, তাহলে ইতিহাস কথাটি সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? ইতিহ যোগ আস। তাহলে ইতিহ কথাটির অর্থ কি? ইতিহ কথাটির অর্থ হচ্ছে যা ঘটেছিল। যা ঘটেছিল। আর আস কথার অর্থ কি? ছিল বা বিদ্যমান। ছিল বা বিদ্যমান। ছিল বা বিদ্যমান। তাহলে আমি প্রথমেই বললাম যে ইতিহাস কথাটি কোথা থেকে এসছে? ইতিহাস একটা সংস্কৃত শব্দ, সংস্কৃত শব্দ থেকে ইতিহাস কথাটি এসছে। তাহলে ইতিহাস কথাটির অর্থ কি?
ইতিহাস কথাটির অর্থ, যদি ইতিহাস কথাটিকে আমি সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি হবে? ইতিহ যোগ আস। তাহলে ইতিহাস, তাহলে ইতিহ শব্দের অর্থ কি? যা ঘটেছিল, অতীতে যা ঘটেছে। আর আজ শব্দের অর্থ কি? ছিল বা বিদ্যমান। তাহলে প্রকৃতপক্ষে এর অর্থ কি দাঁড়ালো? প্রকৃতপক্ষে প্রকৃত প্রকৃতপক্ষে প্রকৃতপক্ষে ইতিহাস কথাটির অর্থ হলো, প্রকৃতপক্ষে ইতিহাস কথাটির অর্থ হলো যা ঘটেছিল, যা ঘটেছিল। প্রকৃতপক্ষে ইতিহাস কথার অর্থ হলো যা ঘটেছিল, পুরোনো দিনে যে সমস্ত ঘটনা ঘটে গেছে তাকেই আমরা বলবো ইতিহাস, মানে প্রাচীন কালের কথা। ঠিক আছে, তারপরে প্রশ্ন কি রয়েছে? ইতিহাস কাকে বলে? ইতিহাস কাকে বলে? ঠিক আছে, ইতিহাস কাকে বলে? এই তিনটে কোশ্চেন আমাদের অন্তত জানা দরকার। 3 নাম্বার কোশ্চেন, ইতিহাস কাকে বলে? ইতিহাস কাকে বলে? ইতিহাস কাকে বলে? ঠিক আছে, ইতিহাস কাকে বলে? উত্তর হিসেবে আমরা কি লিখব? পুরোনো দিনের, পুরোনো দিনের পুরোনো দিনের কোনো গুরুত্বপূর্ণ ঘটনা, কোনো গুরুত্বপূর্ণ ঘটনা পুরোনো দিনের কোনো গুরুত্বপূর্ণ ঘটনা, যেমন মানুষের জীবনযাত্রা, মানুষের জীবনযাত্রা, সভ্যতা, সভ্যতা, সংস্কৃতি, প্রভৃতি ধারাবাহিকভাবে উপযুক্ত উপযুক্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে উপযুক্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে রচিত হয় তাকে ইতিহাস বলে। তাকে ইতিহাস বলে। উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে রচিত হয় তাকে ইতিহাস বলে। ঠিক আছে, তাহলে এই কয়টা বেসিক জিনিস আমাদের জানা অত্যন্ত জরুরি। তাহলে আমাদের প্রথম কোশ্চেনটা আমি কি বলেছিলাম, যে ইতিহাস কথাটি কোথা থেকে এসেছে? সংস্কৃত শব্দ থেকে ইতিহাস কথাটি এসেছে। ইতিহাস কথাটির অর্থ কি? ইতিহাস কথাটির অর্থ যদি আমি সন্ধি বিচ্ছেদ করি তাহলে ইতিহ যোগ আস, মানে ইতিহ শব্দের অর্থ কি? যা ঘটেছিল। আর আস শব্দের অর্থ কি? ছিল বা বিদ্যমান। প্রাচীনকালে যে ঘটনাটা ঘটেছিল তাকে আমরা বলবো ইতিহাস। তাহলে তারপরে কি বলেছে? প্রকৃতপক্ষে ইতিহাসের অর্থ হলো যা ঘটেছিল। ঠিক আছে, তারপরে বলেছে ইতিহাস কাকে বলে? ইতিহাস আমরা
সংজ্ঞাটা আমরা কি লিখলাম? পুরোনো দিনের কোনো গুরুত্বপূর্ণ ঘটনা, পুরোনো দিনের কোনো গুরুত্বপূর্ণ ঘটনা যেমন মানুষের জীবনযাত্রা, সভ্যতা, সংস্কৃতি প্রভৃতি ধারাবাহিকভাবে উপযুক্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে রচিত হয়, তাকেই ইতিহাস বলে। উপযুক্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে রচিত হয়, তাকে কিন্তু ইতিহাস বলে। এই কয়টা বেসিক জিনিস জানা আমাদের কিন্তু অত্যন্ত জরুরি। আমরা সেই যখন থেকে আমরা ইতিহাস পড়া শুরু করেছি সেই সময় থেকে কিন্তু আমরা এই সমস্ত কোশ্চেনগুলো আমরা কিন্তু জানি। তা সত্ত্বেও আমি তোমাদের বেসিক থেকে, যেহেতু আমি তোমাদের বলেছিলাম যে পড়া শুরু করব, সেহেতু কিন্তু আমি তোমাদের এইখান থেকে আমি শুরু করছি। এটুকু না জানলে বা না বললে হয়তো ইতিহাস পড়ার কি বলবো, সার্থকতা খুব একটা পরিপূরক হবে না। ঠিক আছে, এবার আমরা ধীরে ধীরে কি করব, মূল সাবজেক্টের ইতিহাসের ক্লাস 10 এর ইতিহাসের মূল বিষয়ের দিকে আমরা পদার্পণ করব। দেখো, প্রথমে আমাদের কি রয়েছে? প্রথমে আমাদের কনসেপ্ট রয়েছে ইতিহাসের ধারণা। প্রথম চ্যাপ্টার ইতিহাসের ধারণা। তো আমাদের প্রথমে যে চ্যাপ্টারের যে নামকরণগুলো রয়েছে, সেই নামকরণ থেকে আমরা কিছুটা হলেও বুঝতে পারি যে চ্যাপ্টারটা কিসের উপর ডিপেন্ড করছে। তো প্রথমে বলছে ইতিহাসের ধারণা। তো ইতিহাসের ধারণা বলতে আমরা কি বুঝতে পারছি? ইতিহাসের ধারণা বলতে আমরা বুঝতে পারছি যে প্রাচীনকালের মানুষের জীবনযাত্রা, কিভাবে মানুষ পশুদের সঙ্গে লড়াই করেছিল, তাদের খাদ্যাভ্যাস কি ছিল, তাদের পোশাক পরিচ্ছদ কি ছিল, কিভাবে ধীরে ধীরে মানুষ ক্রম বিবর্তনের মাধ্যমে আধুনিক যুগে এসে পৌঁছেছে, সেই সমস্ত কথা আমরা কিন্তু ধীরে ধীরে সেই সমস্ত ধারণা কিন্তু আমরা পেতে পারি। এবং সেই সমস্ত ধারণা নিয়ে আধুনিক জীবনে আমরা সেগুলো কি অনেকটা সংশোধন করে সেগুলোকে আমরা বাস্তবায়িত করার চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে দেখো, প্রথমে বলছে ইতিহাসের ধারণা। তা আমাদের আজকে আলোচ্য বিষয় কি কি ছিল? আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য, এই কনসেপ্টটা আমরা আজকে পড়বো। নতুন সামাজিক ইতিহাস, এই কনসেপ্টটা আমরা পড়বো। খেলার ইতিহাস, এই কনসেপ্টটা আমরা পড়বো। আর খাদ্যাভ্যাসের ইতিহাস, এই কনসেপ্টটা পড়বো। এই চারটে কনসেপ্ট আমরা আজকে পড়বো। বাকি যে পোশাক পরিচ্ছদের ইতিহাসটা রয়েছে, এর পরের দিনে আমরা ওই কনসেপ্টটা পড়বো। তাহলে আমি প্রথম দিন তোমাদের বলেছিলাম যে আমি তোমাদের ইতিহাসটা কিভাবে পড়াবো। আমি তোমাদের বলেছিলাম যে প্রত্যেকটা কনসেপ্টের আমি তোমাদের ডিটেলস ধরে ধরে বোঝাবো। প্রত্যেকটা লাইন আমি তোমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করব। এর মধ্যে দিয়ে আমাদের উপকার কি হবে? আমাদের দুটো উপকার হবে। কি উপকার হবে? প্রত্যেকটা লাইন যদি আমি তোমাদের সামনে ধরে ধরে পড়াই, তাহলে সেই লাইনের মধ্যে যে সমস্ত শর্ট কোশ্চেন গুলো রয়েছে, সেই শর্ট কোশ্চেন গুলো আমরা জানতে পারবো। আর কি জানতে পারবো? সেই কনসেপ্টটার মূল বিষয়বস্তু কি, সারাংশ কি, সেটা কিন্তু আমরা জানতে পারবো। ইতিহাসে তুমি যদি ভালো নম্বর পেতে চাও, 95% মার্কস পেতে চাও, তাহলে কিন্তু তোমাকে ডিটেলস কনসেপ্ট এবং প্রত্যেকটা লাইন ধরে ধরে কিন্তু তোমাকে পড়তে হবে। কেন? বিভিন্ন যে এমসিকিউ এসিকিউ কোশ্চেন গুলো পরীক্ষায় আসে, সেই কোশ্চেন গুলো তোমাকে সঠিকভাবে আয়ত্ত করতে গেলে তোমাকে কিন্তু কনসেপ্টের ছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নেই। তুমি যদি মনে করো যে আমি শুধু সহায়িকা বইয়ের উপর নির্ভরশীল হয়ে সহায়িকা বই পড়ে, কয়েকটা নোট বই পড়ে বা সহায়িকা বইয়ে যে সমস্ত কোশ্চেন গুলো রয়েছে, সেই সমস্ত কোশ্চেন গুলো পড়ে যদি আমি 90 বা 95% মার্কস পাবো, এটা কিন্তু ভুল ধারণা। প্রথম থেকে আমি ওই জন্য তোমাদের বলছি যে প্রথম থেকে আমরা কিন্তু ধীরে ধীরে কনসেপ্ট গুলো কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করব। যে জায়গাগুলো বুঝতে পারবো না, তার জন্য আমি রয়েছি। আমাকে তোমরা একবারের জায়গায় দুবার বলতে পারো ক্লাস চলাকালীন, সেখানে কিন্তু আমি তোমাদের আবার বুঝিয়ে দেব। ঠিক আছে, তাহলে চলো আজকে আমি প্রথমে শুরু করছি আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য। আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য, আমি তোমাদের এই কনসেপ্টটা একটু ভালো করে পড়ে শোনাচ্ছি। যে জায়গাগুলো আমার কোশ্চেন আসার মতো, সেই জায়গাগুলো আমি দাগিয়ে দেবো তোমাদের কাছে। তোমরা অবশ্যই টেক্সট বইটা খুলে বসো। দেখো, এই কনসেপ্টের আমি এখানে যেখানে পিপিটিটা তোলা আছে, এই কনসেপ্টের লাইনগুলো তোমাদের অনেক বইয়ের সঙ্গে নাও মিলতে পারে। সেক্ষেত্রে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তোমরা বইটা খুলে যে জায়গাগুলো দাগানোর মতো সেই জায়গাগুলো তোমরা দাগিয়ে নিতে। আমি মূলত এখানে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট, যে লাইনগুলো ইম্পর্টেন্ট, সেই লাইনগুলো কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরেছি। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে কি বলেছে, আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য। সাধারণভাবে ইতিহাস হলো অতীতের কথা, এটা আমরা প্রথমে শুরুতেই জানলাম। ইতিহাস মানে অতীতের কথা, অতীতকালে মানুষের জীবনযাত্রার কথা, খাদ্যাভ্যাসের কথা, পোশাক পরিচ্ছদের কথা আমরা জানতে পারি।
অতীতকালে মানুষের জীবনযাত্রার কথা আমরা জানতে পারি, তাহলে সেখানে প্রথমেই লেখা আছে সাধারণভাবে ইতিহাস হলো অতীতের কথা। তারপরে কি বলেছে, আমাদের পূর্বপুরুষরা কি করেছিলেন, কিভাবে বেঁচেছিলেন, কিভাবে সভ্যতার ধারা গুহা মানুষের কাল থেকে আজকের ইন্টারনেটের যুগে পৌঁছেছে এবং আরো এগিয়ে চলেছে, সেসব কিছুর বিবরণ ও ব্যাখ্যা দেয় ইতিহাস। তাহলে এই আধুনিক ইতিহাস চর্চার পাশাপাশি আমরা প্রাচীনকালের ইতিহাস চর্চা যদি একটু বৈচিত্র্যটা যদি লক্ষ্য করি, তাহলে আমরা কি দেখতে পাবো যে প্রাচীনকালে মানুষের জীবনযাত্রাটা কেমন ছিল, তারা কিভাবে তারা খাদ্যাভ্যাস, কিভাবে তারা খাদ্য সংগ্রহ করত, কি তারা পোশাক পরিচ্ছদ করত, কিভাবে ধীরে ধীরে আজকে আধুনিক ইন্টারনেটের যুগে এসে পৌঁছেছে। তারপরে কি বলেছে দেখো, তারপরে বলেছে এই চর্চার ফলশ্রুতিতে বড় বড় যুদ্ধের পাশাপাশি সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াই, উচ্চবর্গীয়দের জীবন চর্চার পাশাপাশি লোক জীবনের সাধারণ চিত্র, রাজ্য জয় বা রাজ্য হারানোর পাশাপাশি শিল্প সংস্কৃতি খেলাধুলার চর্চা, নারী জাতির চাওয়া পাওয়া, চিন্তা চেতনা, আন্দোলন, দিগ্বিজয়, যুদ্ধ সাফল্যের পাশাপাশি সাধারণ সৈনিকের জীবনযাপন ও ইতিহাস চর্চার এই নয়া ধারায় সমগুরুত্ব আলোচিত বিষয়। তাহলে দেখো এই জায়গাটা তোমরা একটু দাগিয়ে নিতে পারো যে আধুনিক ইতিহাসে কোন কোন বিষয়কে তুলে ধরা হয়েছে। নারী জাতির চাওয়া পাওয়া, চিন্তা চেতনা, আন্দোলন, দিগ্বিজয়, যুদ্ধ সাফল্যের পাশাপাশি সাধারণ সৈনিকের জীবনযাপনের কথা কিন্তু সমগুরুত্বে আলোচিত বিষয়। মানে প্রাচীনকালের ইতিহাসে কোন কোন জিনিসগুলো আলোচিত বিষয় ছিল, যে তাদের জীবনযাত্রার কথা, তারা কিভাবে জীবন তারা অতিবাহিত করেছেন, পশুদের সঙ্গে লড়াই করে তাদের নিজেদের জীবনকে কিভাবে রক্ষা করেছেন, তাদের খাদ্যাভ্যাস কি ছিল, পোশাক পরিচ্ছদ কি ছিল, এই ছিল প্রাচীনকালের মানুষের ইতিহাস চর্চা। কিন্তু আধুনিক কালের মানুষের ইতিহাস চর্চাটা একটু অন্যরকম। আধুনিক কালে ইতিহাস চর্চা কোন কোন বিষয়বস্তুকে তুলে ধরা হয়েছে, সেই সমস্ত কথাই কিন্তু এখানে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। তারপরে কি বলেছে, বর্তমান কালে এসব উপাদানের সঙ্গে ব্যক্তি বিশেষের অন্তিম ইচ্ছা বা উইল, আত্মকথা বা স্মৃতিকথা, বিভিন্ন সাময়িক পত্র ও সংবাদপত্র, সরকারি নথিপত্র, চিত্রকলা ও ফটোগ্রাফি, ইন্টারনেট প্রভৃতি ইতিহাস রচনার উপাদান হিসেবে সমানভাবে গুরুত্ব পাচ্ছে। তাহলে আধুনিক ইতিহাস চর্চায় কোন কোন জিনিসগুলো গুরুত্ব পাচ্ছে, আধুনিক ইতিহাস চর্চায় আত্মকথা বা স্মৃতিকথা, ইচ্ছাপত্র বা উইল, চিঠিপত্র, বিভিন্ন সাময়িক পত্র, সংবাদপত্র, সরকারি নথিপত্র, এই সমস্ত কিন্তু সমগুরুত্বভাবে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে আধুনিক ইতিহাস চর্চা। প্রাচীনকালে কিন্তু এই সমস্ত বিষয় সেরকম ভাবে আলোকপাত করা হতো না। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো, মহাদেশ থেকে দেশ, দেশ থেকে শহর কিংবা পল্লী, পল্লী থেকে একটি বিশেষ এলাকা, গোষ্ঠী মানুষ থেকে ব্যক্তি মানুষ, সবকিছুই এখন ইতিহাস চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে। রাজকাহিনী থেকে ইতিহাস হয়ে উঠেছে আজ আমার ইতিহাস, তোমার ইতিহাস, এক কথায় সাধারণের ইতিহাস। তাহলে দেখো এই কনসেপ্ট থেকে আমরা কি বুঝতে পারলাম, আমি জাস্ট দু চার কথায় আমি তোমাদেরকে আরো একবার ভালো করে বলছি। আমি তো তোমাদেরকে জাস্ট রিডিং পড়ে তোমাদের শুনিয়ে দিলাম যে এই কনসেপ্টের মানে কি কি জিনিস রয়েছে, কোন কোন জিনিস তুলে ধরা হয়েছে। তো আমি দেখো দুই চার লাইনে একটু ভালো করে বলছি, একটু ভালো করে শোনো। দেখো আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য, তো আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্যের পাশাপাশি প্রাচীনকালের ইতিহাস চর্চার বৈচিত্র্য যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে আমরা কি দেখতে পাবো, প্রাচীনকালে মানুষের জীবনযাত্রার কথা, কিভাবে তারা পশুদের সঙ্গে লড়াই করে জীবন রক্ষা করেছেন, তাদের খাদ্যাভ্যাস কি ছিল, তাদের পোশাক পরিচ্ছদ কি ছিল, সেই সমস্ত কথাই কিন্তু প্রাচীনকালের মানুষের বা প্রাচীন ইতিহাসে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আধুনিক যুগে ক্রমবিবর্তনের মাধ্যমে মানুষ যখন আধুনিক ইন্টারনেটের যুগে এসে পৌঁছলো, সেই আধুনিক ইন্টারনেটের যুগে মানুষের জীবনযাত্রা কেমন, কোন কোন জিনিসকে এই আধুনিক ইতিহাসে প্রায়োরিটি দেওয়া হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে। নারী জাতির অধিকার, নারী জাতির চাওয়া পাওয়া, প্রাচীনকালে কিন্তু নারী জাতির অধিকার বা নারী জাতির চাওয়া পাওয়াকে কোনো গুরুত্ব দেওয়া হতো না। তার সঙ্গে আর কি রয়েছে, তার সঙ্গে রয়েছে বিভিন্ন বিনোদন মাধ্যম, চিত্রকলা, শিল্প, সৈনিকদের জীবনযাপন, তারপরে রয়েছে আত্মকথা, চিঠিপত্র, উইল, সমস্ত কিন্তু আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য হয়ে দাঁড়িয়েছে। তাহলে পরীক্ষায় এখান থেকে সেরকম ভাবে
মানে এই কনসেপ্টের উপর সেরকম ভাবে প্রশ্ন আসে না। যদি প্রশ্ন আসে তাহলে প্রশ্নটা এইরকম আসতে পারে যে আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য কি কি, মানে কোন কোন বিষয়কে আধুনিক ইতিহাস চর্চার বিষয় বা বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে, বা কোন কোন বিষয়কে আধুনিক ইতিহাস চর্চা তুলে ধরা হয়েছে। পরীক্ষায় এই প্রশ্নটা আসতে পারে, তাছাড়া আদারওয়াইজ সেরকম কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন নেই। ঠিক আছে, এতটুকু বুঝতে পারলে বলো। এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে? যদি না বুঝতে পারো তাহলে বলো স্যার এই জায়গাটা আমি বুঝতে পারিনি, আর যদি বুঝতে পারো তাহলে সবাই ইয়েস টাইপ করো। স্যার এটা কোন বুক থেকে তুলেছেন? মোটামুটি আমি ছায়া প্রকাশনী বইটাই পড়াই। নো প্রবলেম, ইয়েস। ঠিক আছে, সবার তাহলে কোনো সমস্যা নেই। হ্যাঁ পেরেছি, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। ঠিক আছে, স্পিড আপ করলে তোমরা বুঝতে পারবে না, আমি আমার মতো পড়িয়ে যেতে পারি, সেটা কোনো সমস্যা নয়। ঠিক আছে, স্পিড আপ করলে না তোমরা অনেকে বুঝতে পারবে না, ওই জন্য আমি ধীরে ধীরে বলার চেষ্টা করছি। স্যার কোশ্চেনটা আরেকবার বলেন। কোশ্চেনটা এই কনসেপ্টের উপরে মূলত এই কোশ্চেনটাই আসতে পারে যে আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য কোনগুলো, কোন কোন বিষয়কে আধুনিক ইতিহাস চর্চা মানে তুলে ধরা হয়েছে, কোন কোন বিষয়কে আধুনিক ইতিহাস চর্চা তুলে ধরা হয়েছে। ঠিক আছে, এই কোশ্চেনটাই আসতে পারে মূলত, তাছাড়া আদারওয়াইজ সেরকম কোনো কোশ্চেন নেই। পরের কনসেপ্ট দেখো, এবার দেখো বলেছে নতুন সামাজিক ইতিহাস। আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্যের পাশাপাশি এবং নতুন সামাজিক ইতিহাস সম্পর্কে আমরা জানবো। তো কনসেপ্টের হেডলাইন কি রয়েছে? নতুন সামাজিক ইতিহাস। নতুন সামাজিক ইতিহাস মানে আধুনিক সামাজিক ইতিহাস চর্চার কথা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো কনসেপ্টে কি কি আছে, কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। যে জায়গাগুলো ইম্পর্টেন্ট তোমাদের কাছে যদি বই থেকে থাকে তাহলে সেগুলো দাগিয়ে নিতে পারো। ঠিক আছে, তো দেখো প্রথমে বলেছে যে ইতিহাস এখন শুধুমাত্র রাজা মহারাজা বা অভিজাত বর্গের আলোচনা নয়, সাধারণ মানুষ, নিম্নবর্গীয় সমাজ, এমনকি প্রান্তিক অন্তর্জাতের আলোচনা সমানভাবে গুরুত্ব পাচ্ছে। ভালো করে এই লাইনটা ভালো করে ফলো করো, ইতিহাস এখন শুধুমাত্র রাজা মহারাজা বা অভিজাত বর্গের আলোচনা নয়। তার মানে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম? তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে প্রাচীনকালের ইতিহাস চর্চায় রাজা বা অভিজাতদের কথা কিন্তু এখানে সমানভাবে গুরুত্ব দেওয়া হতো। প্রাচীনকালের সভ্যতা বা সমাজ ছিল কেমন? গোষ্ঠী ভিত্তিক। সেই গোষ্ঠীর প্রধান যিনি ছিলেন তিনি নেতা বা রাজা, সেই রাজার কথাই ছিল শেষ কথা, কোনো সাধারণ মানুষের কথা কিন্তু সেখানে বিচার বিবেচনা করা হতো না। কিন্তু নতুন বা আধুনিক বা নতুন সামাজিক ইতিহাসে কিন্তু সাধারণ মানুষদের কথা কিন্তু তুলে ধরা হয়েছে। ঠিক আছে, সেই জন্যই বলেছে যে ইতিহাস এখন শুধুমাত্র রাজা মহারাজা বা অভিজাত বর্গের আলোচনা নয়। প্রাচীনকালে এটা হতো, প্রাচীনকালে গোষ্ঠীর যিনি নেতা বা রাজা তার কথাই ছিল শেষ কথা, তিনি যে ডিরেকশন দিবেন তার নির্দেশ মতো সেই কাজটা করতে হবে। কিন্তু নতুন সামাজিক ইতিহাসে বা নতুন আধুনিক ইতিহাসে কিন্তু সেই কথা বলে না। সেই নতুন সামাজিক ইতিহাসে বা নতুন ইতিহাসে কি বলে? সমাজের সর্বস্তরের মানুষের কথা কিন্তু তুলে ধরা হয়েছে। দেখো তারপরে কি বলেছে, তারপরে বলেছে তাদের সুখ দুঃখ হাসি কান্না ইতিহাসের আলোচনায় হিরে পান্না হয়ে দেখা দিচ্ছে। মিশেল ফুকো তার ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন গ্রন্থে প্রথম সাধারণ মানুষের কথা তিনি তুলে ধরে দেখান যে সমাজে সাধারণ মানুষের অস্তিত্ব আছে কিন্তু তাদের কোনো ইতিহাস নেই। এই জায়গাটা তোমরা ভালো করে দাগিয়ে নাও, এই জায়গাটা। মিশেল ফুকো তার ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন গ্রন্থে প্রথম সাধারণ মানুষের কথা তুলে ধরেছেন। পরীক্ষায় এটা আসতে পারে যে সাধারণ মানুষের কথা তুলে ধরেছেন কে? মিশেল ফুকো। কোন গ্রন্থের মাধ্যমে সাধারণ মানুষের কথা তুলে ধরেছেন মিশেল ফুকো? ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন গ্রন্থে। পরীক্ষায় এরকম কোশ্চেন আসতে পারে এবং বিভিন্ন টেস্ট পেপারে এবং বিভিন্ন কোশ্চেন ব্যাংকেও এই কোশ্চেন গুলো পাবে, কিন্তু তোমরা কিন্তু দাগিয়ে নিতে পারো, অবশ্যই দাগিয়ে নিবে যে মিশেল ফুকো তার ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন গ্রন্থে সাধারণ মানুষের কথা তুলে ধরেছেন। তারপরে কি বলেছে? সাধারণ মানুষের কথা তুলে ধরে দেখান যে সমাজে সাধারণ মানুষের অস্তিত্ব আছে কিন্তু তাদের কোনো ইতিহাস নেই।
তারপরে কি বলেছে, পরবর্তীকালে মার্ক্সবাদী ইতিহাস চর্চাকে আরো এগিয়ে নিয়ে যান কে? টনি হবসন, ক্রিস্টোফার হিল, ইপি থমসন প্রমুখ। পরীক্ষায় এই নামগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, নামগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। কেন? যে কোনো একটা নাম দিয়ে পরীক্ষায় আসতে পারে যে ইনি কোন ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন। বিভিন্ন ধরনের ইতিহাস চর্চা রয়েছে, সামাজিক ইতিহাস রয়েছে, খাদ্যাভ্যাসের ইতিহাস রয়েছে, পোশাক পরিচ্ছদের ইতিহাস রয়েছে, তো বিভিন্ন আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্যগুলো রয়েছে, তো বিভিন্ন নামও রয়েছে কে কোন ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন। এই জন্য প্রত্যেকটা নামগুলো কিন্তু অত্যন্ত মনে রাখা জরুরি যে ইতিহাস চর্চার সঙ্গে, এই ইতিহাস চর্চার সঙ্গে কে যুক্ত ছিলেন। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো, ভারতে রজনীপাম দত্ত 1940 খ্রিস্টাব্দে ইন্ডিয়া টুডে গ্রন্থটি প্রকাশের মধ্যে দিয়ে এদেশে মার্ক্সবাদী ইতিহাস চর্চার সূত্রপাত ঘটান। এই জায়গাটা ভালো করে দাগিয়ে নাও। ভারতে রজনীপাম দত্ত 1940 খ্রিস্টাব্দে ইন্ডিয়া টুডে গ্রন্থটি প্রকাশের মধ্যে দিয়ে এদেশে মার্ক্সবাদী ইতিহাস চর্চার সূত্রপাত ঘটান। তাহলে এদেশে মার্ক্সবাদী ইতিহাস চর্চার সূত্রপাত ঘটান কে? রজনীপাম দত্ত। কত খ্রিস্টাব্দে? 1940 খ্রিস্টাব্দে। কোন গ্রন্থের মাধ্যমে বা কোন গ্রন্থের মধ্যে দিয়ে মার্ক্সবাদী ইতিহাস চর্চার সূত্রপাত ঘটে? তাহলে কি লিখতে হবে? ইন্ডিয়া টুডে গ্রন্থের মাধ্যমে। ইন্ডিয়া টুডে গ্রন্থটি করেন কে? রজনীপাম দত্ত। ঠিক আছে, বিভিন্ন ধরনের কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। তাহলে আমরা এখান থেকে কি জানলাম? ভারতের রজনীপাম দত্ত 1940 খ্রিস্টাব্দে ইন্ডিয়া টুডে গ্রন্থটি প্রকাশের মধ্যে দিয়ে এদেশে মার্ক্সবাদী ইতিহাস চর্চার সূত্রপাত ঘটান। পরবর্তীকালে এই ধারাকে আরো এগিয়ে নিয়ে যান কে? সুশোভন সরকার, ডিডি কোশাম্বী, রমিলা থাপার, রামশরণ শর্মা, সুমিত সরকার, ইরফান হাবিব প্রমুখ। এই ধারা বলতে এই মার্ক্সবাদী ইতিহাস চর্চাকে, এই ধারাকে আরো এগিয়ে নিয়ে যান সুশোভন সরকার, ডিডি কোশাম্বী, রমিলা থাপার, রামশরণ শর্মা। তারপরে কি বলেছে, ফ্রান্সে মার্ক ব্লক, লুসিয়েন ফেভার, ফার্নান্দ ব্রদেল, লাদুরি প্রমুখের নেতৃত্বে অ্যানাল স্কুল বা টোটাল হিস্ট্রি চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাহলে অ্যানাল স্কুলটা কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? ফ্রান্সে। পরীক্ষায় আসতে পারে যে অ্যানাল স্কুল কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? ফ্রান্সে। অ্যানাল স্কুল প্রতিষ্ঠায় মূল গুরুত্বপূর্ণ বিষয় কি? মানে অ্যানাল স্কুল যে ফ্রান্সে প্রতিষ্ঠিত হয়েছিল, তিনি এই স্কুলের মাধ্যমে কোন জিনিস, মানে কোন বিষয়কে তুলে ধরা হয়েছে? তাহলে কি লিখতে হবে? টোটাল হিস্ট্রি চর্চায় গুরুত্বপূর্ণ তারা অবদান রেখেছে। টোটাল হিস্ট্রি কি মানে কি স্যার? তাহলে তোমাদের জানতে হবে যে টোটাল হিস্ট্রি মানে সামগ্রিক ইতিহাস। সামগ্রিক ইতিহাস মানে কি স্যার? সামগ্রিক ইতিহাস মানে সমাজের সমগ্র শ্রেণীর মানুষের কথা তুলে ধরা। প্রাচীনকালের যেরকম ইতিহাস চর্চার বৈশিষ্ট্য ছিল কি, সমাজে শুধুমাত্র রাজা বা অভিজাত শ্রেণীর মানুষদের কথা তুলে ধরা হতো, সমাজের নিম্নবর্গীয় মানুষদের কথা কিন্তু সেখানে তুলে ধরা হতো না। কিন্তু আধুনিক ইতিহাস চর্চায় কি হয়ে দাঁড়িয়েছে? আধুনিক ইতিহাস চর্চা কিন্তু টোটাল হিস্ট্রি মানে সামগ্রিক ইতিহাস চর্চা কিন্তু মানে তুলে ধরা হয়েছে। সমাজের সমগ্র শ্রেণীর মানুষ, উঁচু নিচু, ধনী দরিদ্র, সমগ্র শ্রেণীর মানুষ যেন সমাজে কন্ট্রিবিউট করতে পারে, সেই কথা কিন্তু তুলে ধরা হয়েছে। তারপরে কি বলেছে, জাতি, শ্রেণী, লিঙ্গ, ধর্ম যে কোনো দিক থেকে বিচারে যারা সমাজের নিম্ন স্তরভুক্ত তাদের দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য দিয়েই এই ইতিহাস চর্চা চলে। সমাজের সর্বশ্রেণীর মানুষকে, জাতি, ধর্ম, বর্ণ, অনেক সময় দেখা যায় যে জাতিভেদের কারণে নিচু জাতি বলে তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হয়। ঠিক আছে, এই সমস্তকে দূরে সরিয়ে, ধর্মের দিক থেকে দূরে সরিয়ে সমাজের সমগ্র শ্রেণীর মানুষকে একত্রিত করে এই নতুন সামাজিক ইতিহাসে কিন্তু তাদের কথা তুলে ধরা হয়েছে। তারপরে কি বলেছে, বর্তমানকালে সমাজের সব স্তরের মানুষকে নিয়ে যে ইতিহাস চর্চা শুরু হয়েছে তাই নতুন সামাজিক ইতিহাস। তাহলে নতুন সামাজিক ইতিহাস বলতে আমরা কি বুঝি? নতুন সামাজিক ইতিহাস বলতে আমরা বুঝি বর্তমানকালে সব স্তরের মানুষকে নিয়ে, বর্তমানকালে সব স্তরের মানুষকে নিয়ে যে ইতিহাস চর্চা শুরু হয়েছে তাই হচ্ছে নতুন সামাজিক ইতিহাস। সব স্তরের মানুষকে নিয়ে মানে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সমগ্র শ্রেণীর মানুষকে, উঁচু নিচু, ধনী দরিদ্র সমস্ত শ্রেণীর মানুষকে নিয়ে যে ইতিহাস চর্চা শুরু হয়েছে সেটাই হচ্ছে নতুন সামাজিক ইতিহাস। নতুন সামাজিক ইতিহাসকে আধুনিক ইতিহাসের জননী বলা হয়। এই জায়গাটা ভালো করে মার্ক করো যে নতুন সামাজিক ইতিহাসের
নতুন সামাজিক ইতিহাসকে আধুনিক ইতিহাসের জননী বলা হয়। কেন আধুনিক ইতিহাসের জননী বলা হয়? কারণ নতুন সামাজিক ইতিহাসে সমাজের সমগ্র শ্রেণীর কথা, সমগ্র শ্রেণীর মানুষের কথা কিন্তু তুলে ধরা হয়। জননী মানে কি? জননী মানে মা। তাহলে মা কাকে বলা হয়? যিনি সমগ্র দুঃখ সন্তানের দুঃখ দুর্দশা সবসময় তিনি পাশে থাকেন, তিনিই তো মা। কিন্তু নতুন সামাজিক ইতিহাসে সেটাই তুলে ধরা হয়েছে, সমাজের নিচু শ্রেণীর মানুষের দুঃখ দুর্দশার কথা কিন্তু তারা তুলে ধরেছেন। ঠিক আছে, এই জন্য নতুন সামাজিক ইতিহাসকে আধুনিক ইতিহাসের জননী বলা হয়। যে জায়গাগুলো আমি তোমাদের দাগিয়ে দিলাম তোমরা অবশ্যই দাগিয়ে নেবে, এই জায়গাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার পরীক্ষায় কি কোশ্চেন হতে পারে স্যার? এখান থেকে তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে এই কনসেপ্টটা তো পড়লাম, এই কনসেপ্টের উপরে কি কি কোশ্চেন হতে পারে। তাহলে কি কি কোশ্চেন হতে পারে আমি তোমাদের একটু জাস্ট বলছি। দেখো, প্রথম কোশ্চেনটা হতে পারে, 2 নম্বরের কোশ্চেন এখান থেকে হতে পারে যে নতুন সামাজিক ইতিহাসের গুরুত্ব কি, বা নতুন সামাজিক ইতিহাসে কোন কোন বিষয়কে তুলে ধরা হয়েছে, এটা একটা কোশ্চেন হতে পারে, 2 নম্বরের কোশ্চেন। আর শর্ট কোশ্চেন কি কি হতে পারে? শর্ট কোশ্চেন হতে পারে যে ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন গ্রন্থ, ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন গ্রন্থ প্রথম কে রচনা করেন? তাহলে কে? মিশেল ফুকো তার ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন গ্রন্থে তিনি সাধারণ মানুষের কথা তুলে ধরেন। বা এইরকম কোশ্চেন হতে পারে, ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন গ্রন্থে কোন কথা তুলে ধরা হয়েছে? সাধারণ মানুষের কথা তুলে ধরা হয়েছে। পরীক্ষায় এরকম কোশ্চেন হতে পারে। ঠিক আছে, দেখো তাহলে নতুন সামাজিক ইতিহাস আমি তোমাদের সামনে সুন্দরভাবে বলে বোঝালাম, পড়ে শোনালাম। তাহলে আমি 2-4 কথা আর একটু বলছি। দেখো, নতুন সামাজিক ইতিহাসের মূল প্রেক্ষাপট কি? প্রত্যেকটা সাবজেক্টের বা প্রত্যেকটা কনসেপ্টের মূল প্রেক্ষাপটটা তোমাকে জানতে হবে। প্রেক্ষাপট যদি জানো, তোমার প্রেক্ষাপট যদি অন্তরের মধ্যে যদি একবার গেঁথে যায় না, তাহলে তুমি দেখবে যে কোনো কোশ্চেন যেখান থেকে যেভাবে কোশ্চেনটা আসুক না কেন, সেই কোশ্চেনটা তুমি অনায়াসে লিখতে পারবে। ওই জন্য আমি তোমাদের বারবার বলি যে প্রথম থেকে তোমরা কনসেপ্ট গুলো ইজিলি খুব ভালোভাবে মুখস্থ করো বা পড়ো, কনসেপ্ট গুলো ভালো করে মনে রাখো, তাহলে যে কোশ্চেনটাই আসুক না কেন সেই কোশ্চেনটা কিন্তু ইজিলি তোমরা লিখতে পারবে। আমি কনসেপ্ট সম্পর্কে আমি 2-4 কথা বলছি। দেখো, নতুন সামাজিক ইতিহাস, তো নতুন সামাজিক ইতিহাস চর্চার পাশাপাশি আমরা যদি পুরোনো দিনের বা প্রাচীনকালে ইতিহাস চর্চার একটু বিষয়টা যদি লক্ষ্য করি, তাহলে কি দেখবো? পুরোনো দিনে বা প্রাচীনকালে ইতিহাস চর্চা বা নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈচিত্র্য কি ছিল? যে রাজাদের কথা, সেখানে রাজাদের কথাই ছিল শেষ কথা, রাজতান্ত্রিক রাজাদের কথাই ছিল শেষ কথা, সেখানে সাধারণ মানুষের কথা কোনো তুলে ধরা হতো না। গোষ্ঠীর নেতা বা রাজা তিনি যে ডিরেকশন দেবেন তার ডিরেকশন অনুযায়ী তার সেই কাজকর্মগুলো করতে হবে। সেখানে সাধারণ মানুষের কোনো চাওয়া পাওয়ার কথা সেখানে কোনো তুলে ধরা হতো না। কিন্তু নতুন সামাজিক ইতিহাসে কিন্তু ঠিক তার উল্টোটা ঘটলো। নতুন সামাজিক ইতিহাসে কি হলো? নতুন সামাজিক ইতিহাসে সমাজের সর্বস্তরের মানুষের কথা, দুঃখ দুর্দশার কথা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সমস্ত শ্রেণীর মানুষের কথা কিন্তু এই নতুন সামাজিক ইতিহাসে তুলে ধরা হয়েছে। মিশেল ফুকো তার ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন গ্রন্থের মাধ্যমে তিনি সাধারণ মানুষের কথা তুলে ধরেছেন। পরবর্তীকালে কি 1940 খ্রিস্টাব্দে ইন্ডিয়া টুডে গ্রন্থটি প্রকাশের মধ্যে দিয়ে এদেশে মার্ক্সবাদী বা ইতিহাস চর্চার সূত্রপাত ঘটানো হয়। পরে ফ্রান্সে কি হয়? অ্যানাল স্কুল প্রতিষ্ঠিত হয়। অ্যানাল স্কুল, এই অ্যানাল স্কুল প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কি? সমাজের সর্বস্তরের মানুষের ইতিহাস তার তুলে ধরা। এই অ্যানাল স্কুল প্রতিষ্ঠাতার মূল উদ্দেশ্য কি? টোটাল হিস্ট্রি চর্চা গুরুত্বপূর্ণ অবদান, টোটাল হিস্ট্রি সামগ্রিক ইতিহাস, সমাজের সমস্ত শ্রেণীর মানুষের কথা এই অ্যানাল স্কুল বা টোটাল হিস্ট্রি কিন্তু তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, তার পরবর্তীকালে কি হলো? যে বর্তমানকালে সমাজের সব স্তরের মানুষকে নিয়ে যে ইতিহাস চর্চা রচনা হয়েছে সেটা হচ্ছে নতুন সামাজিক ইতিহাস। এই হচ্ছে কনসেপ্ট। ঠিক আছে, কারো কোনো অসুবিধা রয়েছে বলো? প্রিমিয়াম নোটস কবে দেবেন? নোটস পাবে, নোটস পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। নোটসও পাবে, নোটস সম্পর্কে আমি তোমাদের ডিটেলস বলেও দেবো, নোটসের উপর একটা ক্লাসও হবে। ঠিক আছে স্যার, কোন বই কেনা ভালো হবে? আচ্ছা, অ্যানাল গোষ্ঠী কোথায়? অ্যানাল গোষ্ঠী ফ্রান্সে। বুঝতে তোমাদের কোথাও কোনো অসুবিধা হচ্ছে কি বলো তো?
যে বুঝতে পারছো না বা এরকম কোনো ব্যাপার? বুঝতে না পারলে তোমরা কিন্তু অবশ্যই বলবে, ঠিক আছে? ক্লিয়ার স্যার, ঠিক আছে। শুভশ্রী রয়, আমি বুঝতে পারছি না, কি বুঝতে পারলে না বলো? কি বুঝতে পারোনি বলো, বলতে হবে কিন্তু ক্লাসে। হ্যাঁ, আপনি কোন বই পড়াচ্ছেন? ছায়া প্রকাশনী বই। আপনার নাম কি? আচ্ছা, আমার নাম করুণ সরকার। রিজু রায়, প্রবলেম স্যার, কি প্রবলেম বলো? ঠিক আছে, পরেরটাতে কি বলেছে এবার দেখো, খাদ্যাভ্যাসের ইতিহাস। খাদ্যাভ্যাসের ইতিহাস কি? খাদ্যাভ্যাসের ইতিহাস, খাদ্যাভ্যাসের ইতিহাস কি? খাদ্যাভ্যাসের ইতিহাস এই কনসেপ্টের উপরে আমি তোমাদের একটু পড়ে শোনাচ্ছি, দেখো কি বলেছে খাদ্যাভ্যাসের ইতিহাসে। মানব সভ্যতার ইতিহাস চর্চায় খাদ্যাভ্যাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। মানে মানুষের জীবনে বেঁচে থাকতে গেলে তিনটি জৈবিক চাহিদা রয়েছে। প্রথম জৈবিক চাহিদা হচ্ছে খাদ্য, তারপরে বস্ত্র, তারপরে বাসস্থান। এই তিনটি জিনিস বেঁচে থাকতে গেলে অবশ্যই দরকার। প্রথম জৈবিক চাহিদা কি? খাদ্য। মানুষের বেঁচে থাকতে গেলে খাদ্যের অত্যন্ত জরুরি, খাদ্য না হলে তো মানুষ বাঁচবে কি করে? সেজন্য প্রথম জৈবিক চাহিদা হচ্ছে খাদ্য, তারপরে বস্ত্র, তারপরে বাসস্থান। তো বলেছে মানব সভ্যতার ইতিহাস চর্চায় খাদ্যাভ্যাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। আদিম মানুষ পুরনো পাথরের যুগ থেকে নতুন পাথরের যুগে পৌঁছানোর পথে খাদ্য সংগ্রহ থেকে খাদ্য উৎপাদকে পরিণত হয়। এই জায়গাটা ভালো করে মার্ক করো যে আদিম মানে পুরনো পাথরের যুগ থেকে নতুন পাথরের যুগে পৌঁছানোর পথে খাদ্য সংগ্রহ থেকে খাদ্য উৎপাদকে পরিণত হয়। তার মানে কি আমরা কি বুঝতে পারলাম এখান থেকে? যে আদিম যুগের মানুষ প্রথম অবস্থায় কি ছিল? খাদ্য সংগ্রহ। খাদ্য সংগ্রহের জন্য তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাযাবরের মতো জীবনযাপন পালন করত, ঠিক আছে? তারপরে ধীরে ধীরে মানুষ যখন আধুনিক মানুষে পরিণত হলো, তখন তারা খাদ্য উৎপাদকে পরিণত হলো। তারা চাষবাস করে নিজের খাদ্য তারা নিজেরাই ফসল ফলাতে লাগলো। পরবর্তীতে তারপরে কি বলেছে? কোন জনগোষ্ঠীর খাদ্যাভ্যাসে পরিবর্তন থেকে তাদের ওপর অন্য কোন সংস্কৃতির প্রভাবের বিষয়টিও লক্ষ্য করা যায়। যেমন পাল ও সেন যুগে বৌদ্ধ ও ব্রাহ্মণ ধর্মের প্রভাবে বাংলায় ভাত ও নিরামিষ খাবার প্রচলন ছিল। ভারতে এসে আলু চাষের প্রচলন করলেন ভারতের গোলমরিচ, ইউরোপে গেলে এইসবের রন্ধন প্রণালীতে এগুলির ব্যবহার শুরু হয়। এই জায়গাটা একটু মানে ছাড়া পড়েছে, ভারতে এসে আলু চাষের প্রচলন করে, আলু চাষের বা আলুর ব্যবহার শুরু হয়েছিল পর্তুগিজদের হাত ধরে। ভারতে আলুর ব্যবহার শুরু হয়েছিল পর্তুগিজদের হাত ধরে, ঠিক আছে? তারপরে ভারতের গোলমরিচ ইউরোপে গেলে এসব স্থানের রন্ধন প্রণালীতে এগুলির ব্যবহার শুরু হয়। ফলে অতীতে যেসব মিষ্টি তৈরি করতে বাঙালি খোয়া বা ক্ষীর ব্যবহার করত, সেসব মিষ্টি কিন্তু দুধ কাটা ছানা ও চিনি মিশিয়ে এখন তৈরি হতে লাগলো। তাহলে অতীতকালের মিষ্টি কি ছিল? খোয়া বা ক্ষীর। সেই মিষ্টি এখন কি হলো? দুধ কাটা ছানা ও চিনি মিশিয়ে তৈরি হতে লাগলো রসগোল্লা, ঠিক আছে? তারপরে কি বলেছে? রসগোল্লা, সন্দেশ প্রভৃতি নামে নতুন নতুন মিষ্টি বঙ্গজীবন সংস্কৃতির অঙ্গ হিসেবে উঠেছে। এই রসগোল্লার কাহিনী হিসেবে রসগোল্লা একটা কাহিনীও রয়েছে। রসগোল্লা প্রথম তৈরি করেন কে? হারাধন ময়রা। নদিয়ার জেলার ফুলিয়ায় হারাধন ময়রা কিন্তু প্রথম রসগোল্লা আবিষ্কার করেন বা রসগোল্লা তৈরি করেন। আচ্ছা, প্রভৃতি নামে নতুন নতুন মিষ্টি বঙ্গজীবন ও সংস্কৃতির অঙ্গ হয়ে উঠেছিল। খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চায় ধারায় কেটি আচয়ের লেখা ইন্ডিয়ান ফুড এ হিস্টোরিক্যাল কম্পেনিয়ন। এইবার দেখো বিভিন্ন গ্রন্থ লিখেছেন বিভিন্ন ঐতিহাসিক খাদ্যাভ্যাসের ইতিহাসের উপর। কেটি আচয়ের লেখা ইন্ডিয়ান ফুড এ হিস্টোরিক্যাল কম্পেনিয়ন, যে সমস্ত গ্রন্থগুলো আছে সেই সমস্ত গ্রন্থগুলো কিন্তু অত্যন্ত জরুরি। পরীক্ষায় মানে এমসিকিউ হোক বা এসিকিউ হোক, দুটো গ্রন্থ পরীক্ষায় আসবেই, এটা একদম মাস্ট, গ্যারান্টি। সেই জন্য কিন্তু প্রত্যেকটা মানে গ্রন্থগুলো জানা অত্যন্ত জরুরি, কে কোন গ্রন্থ রচনা করেছেন।
তারপরে কি বলেছে দেখো, হিস্টোরিক্যাল ডিকশনারি অফ ইন্ডিয়ান ফুড, প্যাট চ্যাপম্যানের ইন্ডিয়া ফুড অ্যান্ড কুকিং, যে গ্রাসলিয়নের অ্যাসেটাইটিস ফুডস ইন প্রিহিস্ট্রি, লেভেনস্টাইনের এ সোশ্যাল হিস্ট্রি অফ ইটিং ইন মডার্ন আমেরিকা, রিয়াই টন্নাহিলের ফুড ইন হিস্ট্রি, স্মৃতিলেখা চক্রবর্তীর দেশভাগের খাবার দাবার, তপন রায়চৌধুরীর প্রবন্ধ মোগল আমলের খানাপিনা প্রভৃতি গ্রন্থ কিন্তু উল্লেখযোগ্য। তাহলে খাদ্যাভ্যাসের ইতিহাস সম্পর্কে আমরা কি জানতে পারলাম? প্রথমেই আমাদের জানতে হবে যে খাদ্যাভ্যাসের ইতিহাস, প্রাচীনকালের মানুষ কিভাবে খাবার খেয়ে বা কি খাবার খেয়ে তারা জীবন ধারণ করেছে। নতুন সামাজিক ইতিহাসে বা আধুনিক সামাজিক ইতিহাসে খাদ্যাভ্যাসের পাশাপাশি যদি নতুন বা প্রাচীনকালের মানুষের খাদ্যাভ্যাসের যদি একটু লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো কি প্রাচীনকালের মানুষ কিভাবে তারা খাবার খেয়ে জীবন ধারণ করেছে। তাদের প্রথম খাবার কি ছিল? ফলমূল, গাছের লতা পাতা খেয়ে তারা জীবন ধারণ করত। ধীরে ধীরে তারা যখন আধুনিক হতে লাগলো, তখন বনের পশু মেরে তখন তারা খাবার বনের পশু মেরে তারা মাংস খেত। তারপরে যখন আগুনের ব্যবহার শুরু হলো, সেই বনের পশুকে মেরে আগুনে ঝলসিয়ে সেই মাংস খেতে শুরু করলো। মাংস খেয়ে দেখলো যে মাংসগুলো বেশ সুস্বাদু এবং পেটও অনেকক্ষণ ভরা থাকে। ধীরে ধীরে মানুষ যখন অনেকটা উন্নত হলো বা আধুনিক মানুষের দিকে যখন তারা পা বাড়াতে শুরু করলো, তখন মানুষ খাদ্য উৎপাদকে পরিণত হলো। বিভিন্ন জায়গায় নদীর ধারে তারা চাষবাস করতে শুরু করলো, চাষবাস করে ফসল ফলিয়ে তখন তারা খাদ্য উৎপাদকে পরিণত হলো। এইবার দেখো আধুনিক ইতিহাস চর্চায় খাদ্যাভ্যাসের ইতিহাসে কোন জিনিসটা গুরুত্বপূর্ণ। আধুনিক ইতিহাসে খাদ্যাভ্যাসের মধ্যে প্রথমে আলুর ব্যবহার শুরু হয়েছিল পর্তুগিজদের হাত ধরে। এই জায়গাটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভারতে আলুর ব্যবহার শুরু হয়েছিল কাদের হাত ধরে? পর্তুগিজদের হাত ধরে। ঠিক আছে, তো এই জায়গাটা একটা দাগিয়ে নিতে পারো। তার পরবর্তীতে কি রয়েছে? ভারতে গোলমরিচ ইউরোপে গেলে খাবার রন্ধন প্রণালীতে কিন্তু একটা ব্যাপক পরিবর্তন হয়, স্বাদের একটা কিন্তু পরিবর্তন হয়। তারপরে প্রাচীনকালে যে সমস্ত খোয়া বা ক্ষীর ব্যবহার হতো, সেই সমস্ত মিষ্টি এখন দুধ কাটা ছানা ও চিনি মিশিয়ে তৈরি হতে লাগলো রসগোল্লা। এই রসগোল্লা প্রথম তৈরি করেন কে? হারাধন ময়রা। নদিয়া জেলার ফুলিয়ার হারাধন ময়রা প্রথম রসগোল্লা সৃষ্টি করেন। তার পরবর্তীকালে এই খাদ্যাভ্যাসের ইতিহাসের ওপর বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন গ্রন্থ রচনা করেছেন। কি কি গ্রন্থ রচনা করেছেন? কেটি আচার্যের লেখা ইন্ডিয়ান ফুড এ হিস্ট্রিক্যাল কম্পেনিয়ন, এ হিস্ট্রিক্যাল ডিকশনারি অফ ইন্ডিয়ান ফুড, প্যাট চ্যাপম্যানের ইন্ডিয়া ফুড অ্যান্ড কুকিং, জে গ্রাসলিয়নের অ্যাসেটাইটিস ফুডস ইন প্রিহিস্ট্রি, লেভেনস্টাইনের এ সোশ্যাল হিস্ট্রি অফ ইটিং ইন মডার্ন আমেরিকা। এই সমস্ত গ্রন্থগুলো তোমাদের জানা কিন্তু অত্যন্ত জরুরি। তোমরা কিন্তু মুখস্থ করবে এই গ্রন্থগুলো, পরীক্ষায় কিন্তু গ্রন্থগুলো আসে। এই হচ্ছে খাদ্যাভ্যাসের ইতিহাস। ঠিক আছে, বলো এইটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে? কোশ্চেন গুলো লিখি। হ্যাঁ, একটু গল্প চলে। ঠিক আছে, আর কারো অসুবিধা রয়েছে? খেলার ইতিহাসটা করাবেন না? খেলার ইতিহাসটা কনসেপ্টটা মিস্টেক করেছে, বুঝলে? পিপিটিতে তুলতে ভুল করেছে এরা। হ্যাঁ, এর পরের দিন আমি করিয়ে দেবো। ঠিক আছে, আমি বলেছিলাম আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য, নতুন সামাজিক ইতিহাস আর খাদ্যাভ্যাসের ইতিহাস তুলেছে এরা। খেলাধুলার ইতিহাসটা পিপিটিতে তুলতে ভুলে গেছে। আমি তোমাদের পরের দিন করিয়ে দেবো। ঠিক আছে, নো প্রবলেম। আর কারো কোনো সমস্যা রয়েছে বলো? তোমাদের যদি কোনো আইডিয়া থেকে থাকে যে স্যার এইভাবে বললে আর একটু ভালো হয়, তোমরা বলতে পারো, কোনো অসুবিধা নেই। আমি তোমাদেরকে কিন্তু বলতে পারি, আমি তোমাদের জন্য অল টাইম রেডি। যেভাবে বলবে, তোমাদের যেভাবে বুঝতে সুবিধা হয়, আমি কিন্তু সেইভাবেই তোমাদের জন্য রেডি আছি। সব বলে দেবো, সব বলে দেবো, রেফারেন্স বই হিসেবে সব বলে দেবো। ক্লিয়ার, অল ক্লিয়ার। ঠিক আছে।
তাহলে আমাদের মানে ইতিহাসে মূলত আমি কিভাবে তোমাদের পড়াবো, যেভাবে বললাম প্রত্যেকটা কনসেপ্ট আমি তোমাদের আগে পড়ে শোনাবো। তাহলে পড়ে শোনালে তোমাদের দুটো লাভ হবে। এক, যে কোনো কোশ্চেন তোমরা বুঝতে পারবে, বা আমি তোমাদের বলে দেবো এই জায়গাটা কোশ্চেনটা আসার মতো, বা এই জায়গাটা তোমরা দাগিয়ে নাও, সেটা তোমরা দাগিয়ে নিলে 1 নাম্বার কোশ্চেন তোমরা সেখান থেকে অনেকটা পেয়ে যাবে। আর একটা জিনিস সেটা তোমাদের সুবিধা হবে, সেটা কি, কনসেপ্টটা তোমাদের বুঝে যাবে। কনসেপ্ট যদি বুঝতে পারো তাহলে যে কোনো কোশ্চেনের অ্যান্সার তোমরা কিন্তু লিখতে পারবে। স্যার আপনার নাম, নাম তো বললাম করুণ সরকার, লিখে দিচ্ছি, হ্যাঁ, করুণ সরকার, হিস্ট্রি টিচার, হিস্ট্রি টিচার করুণ সরকার। স্যার পাঠ্য বই কি কিনবো? পাঠ্য বই তুমি ছায়া কিনতে পারো, সাতরা কিনতে পারো। আমি মূলত ছায়া বই দেখেই পড়াই, ঠিক আছে? ছায়া বইটা আমার খুব ভালো লাগে আর কি, ছায়া বইটা আমি পড়াই। নোটস কবে দেবেন? নোটস পেয়ে যাবে, নোটস পেয়ে যাবে, ঠিক আছে? নোটস গুলো আমি বুঝিয়ে দেবো প্রত্যেকটা টপিক অনুযায়ী, দাদা টপিক অনুযায়ী। হ্যাঁ ঠিক আছে। আর কারো কোনো প্রবলেম রয়েছে? সহায়িকা বই কোনটা কিনবে, এখানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। সহায়িকা বই দেখো, তুমি যদি একটা সহায়িকা বই পড়ো তাহলে কিন্তু মানে বলবো খুব একটা কিন্তু সফলতা আসবে না। যদি তুমি ভালো রেজাল্ট করতে যাও, 90% উপরে তুমি যদি পেতে যাও, তাহলে কিন্তু তোমাকে দুটো সহায়িকা বই অন্তত পড়তে হবে। আমি তোমাকে বলবো 4 নাম্বার এবং 8 নাম্বার কোশ্চেনের জন্য তুমি ছায়া প্রকাশনী বইটা নিতে পারো, আর এমসিকিউ এসিকিউ কোশ্চেনের জন্য তুমি প্রান্তিকের বইটা নিতে পারো। এটা খুব ভালো বই, প্রান্তিকের বই। দেখবে বিভিন্ন ধরনের যে সমস্ত বই কোশ্চেন গুলো রয়েছে খুব সুন্দর দেওয়া আছে এমসিকিউ এসিকিউর জন্য। আর 4 নাম্বার এবং 8 নাম্বারের কোশ্চেনের জন্য ছায়া প্রকাশনী বইটা খুব ভালো, খুব সহজ সরল ভাষায় কিন্তু সেখানে লেখা আছে। সবই দেবো, কোনো অসুবিধা নেই। আজকের ক্লাসটা কেমন লাগলো একটু বলো। রায় মার্টিন, হ্যাঁ চলবে। আজকের ক্লাসটা কেমন লাগলো? হ্যাঁ, এই নাম্বার এই মানে এই কনসেপ্টের উপরে বা এই অধ্যায় থেকে শুধুমাত্র 4 নাম্বারের কোশ্চেন, 1 নাম্বার এবং 2 নাম্বারের কোশ্চেন হয়, 8 নাম্বারের কোশ্চেন হয় না, ঠিক আছে? আমি তো তোমাদের বলেই দিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো করে বছরের শুরু থেকেই মন দিয়ে পড়ো। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ভালো করে মন দিয়ে পড়ো। যে কোনো প্রবলেমে আমি সবসময় তোমাদের পাশে আছি, ঠিক আছে? যে কোনো প্রবলেম হলে, যে কোনো কোশ্চেনের অসুবিধা হলে আমি তোমাকে অবশ্যই সাপোর্ট করব, ঠিক আছে? আজ তাহলে রাখছি, দেখা হচ্ছে আবার আগামী আজকে শুক্রবার, আগামী মঙ্গলবার সঠিক রাত্রি 9টায়, ঠিক আছে? আজ এই পর্যন্তই। গুড নাইট, সবাই ভালো থেকো। থ্যাংকস এ লট, অসংখ্য ধন্যবাদ। টাটা, গুড নাইট। ঠিক আছে।